ভোরের পাখিদের কিচিরমিচির কোলাহল কানে ভেসে আসতেই চোখজোড়ায় কম্পন সৃষ্টি হল আমার। ঘুমু ঘুমু চোখ দুটো পিটপিট করে খুলতেই নিজেকে নিবিড় ভাইয়ার বাহুডোরে আবদ্ধ অবস্থায় আবিষ্কার করলাম আমি। চোখজোড়া আধখোলা রেখেই জানালার দিকে এক পলক তাকিয়ে বুঝতে পারলাম হয়তো বা আজান দিয়েছে প্রায় অনেকক্ষণই, তবে ওয়াক্ত অবশিষ্ট রয়েছে এখনও। রাতের কালো আভা কাটিয়ে হালকা ফর্সা ভাব ফুটে উঠতে শুরু করেছে আকাশে। নিবিড় ভাইয়া এখনও উঠেননি ঘুম থেকে, যা দেখে খানিকটা অবাক হলাম আমি। সচরাচর ফজরের আজানের সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়েন উনি। হয়তো ক্লান্ত থাকার ফলে ঘুমটা বেশি হয়েছে আজ। নামাজ ছুটে যেতে পারে, তাই নিবিড় ভাইয়াকে ডাকতে লাগলাম আমি। কানের কাছে দুবার ডাকতেই কপালে ভাঁজ ফুটে উঠল উনার। উনি চোখ বন্ধ রেখেই ঘুমু ঘুমু কণ্ঠে মৃদু সুরে বলে উঠলেন, আর একটু ঘুমোতে দাও না প্রেয়সী। উনার মুখে প্রেয়সী ডাকটা শুনে পুরো শরীর জুড়ে এক শীতল স্রোতধারা বয়ে গেল আমার। তবে সময় কম দেখে আপাতত নিজের অনুভূতিটাকে সাইডে রেখে উনাকে আবারও ডেকে উঠলাম, ভাইয়া, নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। অমনি এক লাফ মেরে শোয়া থেকে আমায় নিয়েই উঠে বসলেন উনি। একবার জানালার দিকে তাকিয়েই ও শিট বলে ছুট লাগালেন বাথরুমে। 2 মিনিটের মাঝেই উনি অজু করে আসতেই আমিও চলে গেলাম অজু করে নিতে। এসে নিবিড় ভাইয়াকে সালাম ফেরাতে দেখে উনার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে নামাজে দাঁড়িয়ে পড়লাম আমি। নামাজ শেষে পাশ ফিরে তাকাতেই চোখ আটকে গেল আমার। নিবিড় ভাইয়া খাটে বসে গালে হাত দিয়ে এক নজরে চেয়ে রয়েছেন আমার দিকে। উনার এমন চাহনি দেখে লজ্জায় চোখ নামিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। হঠাৎ কালকের ঘটনা মনে পড়তেই চোখ বড় বড় হয়ে এলো আমার। আমি হন্তদন্ত হয়ে উনাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, আমি আর আপনি যদি এখানে ঘুমিয়ে থাকি তবে অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়া কোথায় ঘুমিয়েছে? আমার প্রশ্নে হকচকিয়ে উঠে কপালে চিন্তার ছাপ ফেলে উনি বলে উঠলেন, এই রে, এদের কথা তো কয়েক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম। বলেই উঠে দাঁড়ালেন উনি। উনাকে উঠে দাঁড়াতে দেখে চটজলদি উল্টো দিকে ঘুরে পা বাড়ালাম দরজার দিকে। দরজা খুলে পাশের ঘরের সামনে দাঁড়িয়ে দরজায় নক করার জন্য হাত ছোঁয়াতেই দরজাটা হালকাভাবে একটু সরে গেল। তার মানে ছিটকিনি ভেতর থেকে লাগালো নেই। তাই নিঃশব্দে দরজা খুলে পা টিপে টিপে ভেতরে প্রবেশ করলাম আমি। আমার পেছনে পেছনে প্রবেশ করলেন নিবিড় ভাইয়াও। ঘরের ভেতরে ঢুকতেই আমার চোখ ছানাবাড়া। খাটে উল্টো হয়ে ঘুমিয়ে আছে অগ্নি ভাইয়া। খাটের পাশেই হেলান দিয়ে মেঝেতে বসে ঘুমোচ্ছে রুশো ভাইয়া। এদিকে কাঠের চেয়ারে মাথা বাঁকা করে ঘুমের মাঝে ঘন ঘন শ্বাস ফেলছে রাত্রি। আমাদের ঠিক সামনে জানালার কোল ঘেঁষে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে নিত্য আপু। আমি আপুকে দেখে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, আপু, কখন উঠলে? আর কালকে কিভাবে ঘুমিয়েছ? আপুর কিছুটা চমকে উঠে আমাকে আর নিবিড় ভাইয়াকে দেখে চোখ মুখ কুঁচকে জড়ো করে বলে উঠল, সেটা তোমার এই ঘুমকাতুরে ভাইকে জিজ্ঞেস করো। ওর জন্য আমরা 3 জনের কেউই ঠিকমতো ঘুমোতে পারিনি। রাতে আমার সাথে গল্প করতে করতে ঘুমে কাত হয়ে গিয়েছিলেন মহারাজ। হাজার ডেকেও উঠাতে পারিনি তাকে। এদিকে রুশোরাত্রি ছাদে মশার কামড় খেতে খেতে প্রায় অনেকক্ষণ পরেই এসে আমাদের ডাকতেই ওদের ঘরে ঢুকিয়ে তোমার ভাইয়ের অবস্থা দেখাই আমি। আবার মায়ার জন্য পানি মেরে ঘুম ভাঙাইও নি ওর। উফ, ওর জন্য আমরা 3 জনের একজনও ঘুমোতে পারিনি। রুশো ভাইয়া অবশ্য তোমায় ডাকতে যেতে চেয়েছিল, কিন্তু একবার ডাকে ভেতর থেকে সারা শব্দ না পেয়ে তোমরা ঘুমিয়ে গিয়েছ ভেবে ঘুরে এসেছে। নিত্য আপুর পুরো কথা শুনে নিবিড় ভাইয়া ধপ করে খাটে বসে পড়লেন। হায় হায় করতে করতে অবশেষে অগ্নি ভাইয়াকে নিজের পিঠে উঠিয়ে নিয়ে যেতে যেতে বলে উঠলেন, রাত্রিকে খাটে শুইয়ে দে নিত্য।
আমি এই বস্তাটাকে রেখে রুশোকে নিয়ে যাচ্ছি, আর একটু ঘুমোক। 7টার আগে আগে ডেকে দিস। বিনিময়ে নিত্য আপু সম্মতি সূচক মাথা নাড়াল। নিবিড় ভাইয়া যেতেই আমি আর নিত্য আপু মিলে রাত্রিকে চেয়ার থেকে উঠিয়ে খাটে এনে শুইয়ে দিলাম। রাত্রির পাশেই ক্লান্ত হয়ে বসে পড়ল নিত্য আপু। আমার দিকে ছোট ছোট চোখ করে ভ্রু নাচিয়ে আপু বলে উঠল, কাল দুজনে কি করলে হুম হুম? আপুর প্রশ্নে নিমিষেই আমার গোলক রন্ধ্র বড় বড় হয়ে গেল। গলা খাকারি দিয়ে উঠে নিজেকে সামলিয়ে প্রত্যুত্তরে বললাম, কি আবার করব? গিয়ে তো দেখলাম উনি বেঘোরে ঘুমোচ্ছেন। আমিও উনার পাশে বসে পড়লাম, আর কখন যে ঘুমিয়ে গেলাম টেরি পাইনি। হি হি। নিত্য আপুর বোধহয় আমার কথাটা ঠিক বিশ্বাস হল না। তাই সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আরও কিছু বলবে তার আগেই আবারও নিবিড় ভাইয়া এসে হাজির হলেন, যার ফলে নিত্য আপুর আর কিছু বলা হয়ে উঠল না। উনি রুশো ভাইয়াকে বসা থেকে তুলতে নিলেই রুশো ভাইয়া মাম্মি বলে এক লাফ মেরে সরে গিয়ে নিজের বুকে ফু দিয়ে বলে উঠল, ওহ ব্রো তুমি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, এই ভেবে যে আবারও অ্যাটম বোম ফুটল টুটল নাকি। নিবিড় ভাইয়া রুশো ভাইয়ার কথায় হাসতে হাসতে খাটে বসে পড়লেন। সাথে ফিক করে হেসে উঠলাম আমি, সাথে নিত্য আপু। উনি হাসি থামিয়ে রুশো ভাইয়ার দিকে তাকিয়ে বলে উঠলেন, সিরিয়াসলি ড্রিমার, তুমি ড্রিমেও রাত্রিকে তোমার ওপর বোম ব্লাস্ট করতে দেখো? উফ অফ। রুশো ভাইয়া মুখটা পেঁচার মতো করে রাত্রির দিকে এক পলক চেয়ে বলল, তো কি আর দেখব বলো? আদর করবে নাকি? পারে তো জাস্ট বোম ব্লাস্ট করতেই। হাই পাওয়ার ওয়ালা অ্যাটম বোম একটা। হুহ। এবার উচ্চস্বরেই হেসে উঠলাম আমরা সবাই। হাসির আওয়াজে ঘুমে ব্যাঘাত ঘটায় রাত্রির কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠতেই রুশো ভাইয়া উল্টো পায়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। রুশো ভাইয়ার পেছনে পেছনে দৌড়ে বেরিয়ে গেলেন নিবিড় ভাইয়াও। আমরা দুজনের এভাবে ছুটে পালিয়ে যাওয়া দেখে মুখ টিপে হাসতে লাগলাম। শোরগোল কমতেই রাত্রি আবারও ডুব দিল অতল ঘুমের রাজ্যে। বেলা 8টা বেজে 32 মিনিট। নিত্য আপু রান্না করতে নিচে গিয়েছে। এদিকে আমি আর রাত্রি ঘরে পায়চারি করছি। কিছু ভালো লাগছে না। হঠাৎ নিচ থেকে চেঁচামেচির আওয়াজ কানে ভেসে আসায় চমকে উঠলাম আমি। রাত্রি আর আমি একে অপরের দিকে এক পলক তাকিয়েই ছুট লাগালাম নিচে। দিদুন গায়ের জ্বালায় ছটফট করছেন। দু হাত দিয়ে পিঠ, গলা, হাত চুলকে যাচ্ছেন। দিদুনকে ঘিরে বাড়ির সবাই বড় বড় চোখ করে চেয়ে আছে। সবাই বোঝার চেষ্টা করছে যে এক্সাক্টলি হয়েছেটা কি দিদুনের। এর মধ্যেই মামুন ভাইয়া গিয়ে দিদুনকে ধরে চুলকাতে মানা করাই দিদুন আরও বেশিই চুলকোচ্ছেন। সব কিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দিদুনের হলোটা কি? মামুন ভাইয়া বালতি থেকে পানি এনে দিদুনকে থামতে বলে হাত ধুইয়ে দিতেই যেন দিদুনের ছটফটানি আরও বেড়ে গেল। এদিকে আম্মু আব্বু, চাচিমনি, বড় চাচি, চাচ্চুরা কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। হঠাৎ করে দিদুনকে সামলাতে গিয়ে মামুন ভাইয়ার হাতেও চুলকানি উঠে গেল। হাতে চুলকোতে চুলকোতে একসময় ছড়িতে গেল পুরো গায়ে। দিদুন আর মামুন ভাইয়া দুজনেই গা চুলকোতে চুলকোতে গা লাল করে ফেলেছেন। এ কি আমার গা এখন চুলকোচ্ছে কেন? আহহ। মা, মামুন। চুলকালে বরফ লাগালে অনেকটা আরাম পাওয়া যায়, তাই নিত্য আপু ফ্রিজ থেকে বরফ আনতে ছুটে গিয়েছে। পুরো বাড়ি খুঁজেও না ফ্রিজ আর না বরফ পেয়ে হতাশ হয়ে এসে খানিক বাদেই এসে আমার পাশে এসে মুখ কালো করে দাঁড়ালো আপু। সবার চোখে মুখেই চিন্তার ছাপ। শুধুমাত্র মাঝখান থেকে দাঁত কেলিয়ে যাচ্ছে রুশো ভাইয়া। ব্যাপারটা আমার কাছে ঠিক সুবিধের ঠেকেছে না।
আচ্ছা দিদুন আর মামুন ভাইয়ার চুলকাচুলকির পেছনে রুশো ভাইয়ার কোনো হাত নেই তো? আমার মতোই নিত্য আপুও তীক্ষ্ণ দৃষ্টিতে রুশো ভাইয়ার দিকে চেয়ে আছে। হয়তো আপুও কিছু আঁচ করতে পারছে যে হয়তো রুশো ভাইয়াই কোনো না কোনো গণ্ডগোল পাকিয়েছে। রুশো ভাইয়া, হাসছ কেন তুমি? রুশো ভাইয়া মুখ টিপে হাসতে হাসতেই জবাব দিল, হাসব না মানে? দেখো না কিভাবে চুলকাতে চুলকাতে লাফাচ্ছে। উফ, কি সিন মাইরি! না হেসে কি আর পারা যায়? এবার আমি সন্দেহের দৃষ্টি রুশো ভাইয়ার থেকে সরিয়ে নিক্ষেপ করে বসলাম রাত্রির দিকে। রাত্রি এতক্ষণ অবাক দৃষ্টিতে তামাশা দেখলেও বর্তমানে সে লুকিয়ে লুকিয়ে হাসছে, যা আমার কারণ আমার বোধগম্য না হলেও চোখের আড়াল নয়। তাই রাত্রির পাশে গিয়ে এমনভাবে রিয়াকশন দেখালাম যে আমি সব জানি, কিন্তু আবারও তার মুখ থেকে শুনতে চাইছি। রাত্রি, এটা কোনো কাজ করলি তোরা? দেখ দিদুন আর মামুন ভাইয়া কিরকম গলা কাটা মুরগির মতো ছটফট করছেন। রাত্রি হাসতে হাসতেই বলল, আমি আবার কি করলাম? যা করার ওই ধলা ইন্দুরি তো করেছে। আমি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলাম, কি করেছে? কি আবার? কি জানি নামও হ্যাঁ মনে পড়েছে। বিছুটি পাতার রস গিয়ে দিদুনের বালতির পানিতে মিশিয়েছে। রাত্রির কথায় ধপ করে মাথায় হাত রেখে দাঁড়ালাম আমি। নিত্য আপু আমার কাছে এসে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, কি হলো অনন্যা? রাত্রি কি বলল? আমি শুধু বোকার মতো বড় বড় চোখ করে নিত্য আপুর দিকে তাকিয়ে জবাব দিলাম, বিছুটি পাতা। সাথে সাথেই নিত্য আপুর চোখও রসগোল্লার আকার ধারণ করল। সর্বনাশ! বলেই আপু ছুট লাগালো নিজের ঘরে। এদিকে বাড়ি যেন মাছের বাজার হয়ে গিয়েছে। এত চেঁচামেচি হচ্ছে যা বলার বাহিরে। আমাদের সকলের কেন্দ্রবিন্দু বর্তমানে মামুন ভাইয়া আর দিদুন, যারা দুজনেই নিজেদের শরীরের সাথে যুদ্ধে নেমে পড়েছে। নিত্য আপু ঝড়ের গতিতে নিচে নেমে এসে সবার উদ্দেশ্যে বলে উঠল, আপনারা কেউ উনাদের ছোবেন না। আমি পেভিশন লাগিয়ে দিচ্ছি, সেরে যাবে। বলেই আপু আগে দিদুনকে ধরে বসিয়ে পুরো হাত, পিঠের খোলা অংশ আর গলায় ম্যাসেজ করে দিল। দিদুনের পরে মামুন ভাইয়াকেও পেভিশন লাগিয়ে দিল নিত্য আপু। এই ফাঁকে আমি গিয়ে বালতির পানিগুলো ফেলে দিয়ে নতুন করে আবারও পানি ভরিয়ে এনে রাখলাম। এদিকে নিবিড় ভাইয়া আর অগ্নি ভাইয়া শুধু এদিক থেকে ওদিকে চোখ ঘুরিয়ে বোকার মতো চেয়ে চেয়ে কাহিনী দেখছে। আপনারা প্লিজ চুলকোলেও চুলকাবেন না। অ্যালার্জি জাতীয় যেহেতু তাক চুলকোলে আরও বাড়বে। নিত্য আপুর কথায় মামুন ভাইয়া আর দিদুন কষ্ট হলেও চুলকানো থামিয়ে দিল। এভাবে বেশ কিছুক্ষণ চুপ থাকার পর চুলকানি সেরে গেলে দিদুন সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, এরকমটা হলো কিভাবে? আমি তো গোসল সেরে আসছিলাম, হঠাৎ এমন চুলকানি শুরু হলো কেন? রুশো ভাইয়া দিদুনের প্রশ্নে একটা শুকনো ঢোক গিলল। নিত্য আপু পরিস্থিতি সামাল দিতে বলে উঠল, বর্ষার মৌসুম, অ্যালার্জি কম বেশি সবার হয় দিদুন। আপনি আর মামুন ভাইয়া ঘরে গিয়ে আরাম করুন, খাবার আমি গিয়ে না হয় দিয়ে আসব। দিদুন আর কিছু বললেন না, গম্ভীর মুখ করে নিজের ঘরে চলে গেলেন। কিন্তু মামুন ভাইয়া হয়তো নিত্য আপুর যুক্তিটা ঠিক মেনে নিতে পারেননি। তাই বালতির পানির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছেন উনি। কিছুক্ষণ ওভাবে চেয়ে থেকেই হুট করে পানিতে হাত ডুবিয়ে দিলেন মামুন ভাইয়া। প্রায় 2 মিনিট হাত ডুবিয়ে রাখার পরও কোনো অনুভূতি না হওয়ায় হাত তুলে দাঁড়িয়ে পড়লেন উনি। হতাশ হয়ে বড় বড় পায়ে নিজের ঘরে ঢুকে পড়লেন। ভাগ্যিস পানি ফেলে দেওয়ার সময় আমায় দেখেনি কেউ, নাহল ঠিক রুশো ভাইয়ার উত্তম মধ্যম হয়ে যেত আজ। উফ, বড্ড বাঁচলাম। ভয় থরথর করে পুরো শরীর কাঁপছে আমার।
আমার পাশেই দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে রুশো ভাইয়া। অগ্নি ভাইয়া নিজের কাপা হাঁটু ঢাকতে ব্যস্ত। এদিকে নিত্য আপু আর রাত্রি ঘেমে ভিজে একাকার। আমাদের সামনে মুখোমুখি বসে রয়েছেন দিদুন ও নিবিড় ভাইয়া। তাদের মাঝখানে দাবার বোর্ড। দাবা এমন একটা বুদ্ধির খেলা যেখানে আজ পর্যন্ত কেউ দিদুনকে হারাতে পারেনি। আর আজ সেই প্রতিযোগিতায় দিদুনের বিপক্ষে রয়েছেন নিবিড় ভাইয়া। সবার মাঝেই ব্যাপক উত্তেজনা। আর আমার মাঝে কাজ করছে এক আকাশ সমান ভয়। যদি নিবিড় ভাইয়া হেরে যান তবে কি সত্যি সত্যি হারাতে হবে উনাকে আমার? প্রায় আধ ঘন্টা যাবৎ খেলা চলছে, কিন্তু দিদুনের একটা গুটিও মারা পড়েনি, যেখানে অলরেডি নিবিড় ভাইয়ার দুটো সৈন্য মারা পড়েছে। উনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। উনার হার শব্দটা মাথায় আসতেই ভয়টা আরও তীব্রভাবে গ্রাস করতে শুরু করে দিয়েছে আমায়। একটু পর পরই পানি খেয়ে পেট ফুলিয়ে যাচ্ছি আমি, কিন্তু তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। এদিকে রুশো ভাইয়া নখ খাওয়ার স্পিড আর অগ্নি ভাইয়ার হাঁটুর কম্পনের বেগ উভয়ই সুষম গতিতে বেড়েই চলেছে যেন। এই নিয়ে নিবিড় ভাইয়ার তিনটে সৈন্য মারা পড়ল, অথচ দিদুনের একটাও না। কি সাংঘাতিকভাবে খেলে দিদুন। যতই পানি খাচ্ছি ততই গলাটা আরও শুকিয়ে আসছে। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে আমার। কি হবে এখন যদি উনি হেরে যায়? ভাবলেই বুক ফেটে কান্না আসছে আমার। এদিকে নিত্য আপু আর রাত্রি আল্লাহ আল্লাহ করে যাচ্ছে। অগ্নি ভাইয়া ঘেমে যাচ্ছে, সাথে হাঁটু কাঁপাতে কাঁপাতে ভূমিকম্প সৃষ্টি করে ফেলেছে। আর রুশো ভাইয়া তো এবার নখ ছেড়ে আঙুলি কামড়ানো শুরু করে দিয়েছে। নিবিড় ভাইয়া এবার মনে হলো ইচ্ছে করেই একটা সৈন্যকে সামনে মারা খাওয়ার জন্য এগিয়ে দিলেন। যা দেখে আমি অবাক হয়ে চোখ বড় বড় করে ফেললাম। করছেন কি উনি? স্বইচ্ছায় হারতে চাইছেন নাকি? কিন্তু আমার ধারণা বদলে দিয়ে দিদুন যেই না মন্ত্রী দিয়ে সৈন্য খেয়ে নিলেন, অমনি উনি নিজের ঘোড়া দিয়ে মন্ত্রীকে মেরে দিলেন চোখের পলকে। নিমিষেই খুশিতে চোখ চিকচিক করে উঠল আমার। রুশো ভাইয়া আঙুল মুখে দেওয়া অবস্থাতেই সিটি মেরে দিল। রুশো ভাইয়ার সিটি বাজানোতে অগ্নি ভাইয়া হাঁটু চেপে ধরেই ফিক করে হেসে ফেলল। এদিকে দিদুন একবার রুশো ভাইয়ার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আবারও খেলায় মনোযোগ দিলেন। প্রথমেই মন্ত্রী খেয়ে ফেলায় দিদুনের পাওয়ার কমে গিয়েছে, তবুও থেমে নেই দিদুন। নিবিড় ভাইয়া আবারও ইচ্ছে করে হাতি সামনে খেতে দিয়ে দিতেই নৌকা দিয়ে মেরে দিলেন দিদুন। নিবিড় ভাইয়া বাঁকা হেসে ফট করে নিজের মন্ত্রী দিয়ে মেরে দিলেন দিদুনের নৌকা। ব্যাস, দিদুনের আরও একটা পাওয়ার কমে গেল। দিদুনের চোখে মুখে এই প্রথম দাবা খেলতে গিয়ে চিন্তার ছাপ ফুটে উঠেছে। দিদুন হয়তো এবার নিবিড় ভাইয়ার ট্রিকটা ধরতে পেরে গেছেন। তাই আবারও নিবিড় ভাইয়া নিজের আরেকটা হাতি এগিয়ে দিতেই তা মারা যাবে সত্ত্বেও না খেয়ে অন্য গুটি এগিয়ে দিলেন দিদুন। নিবিড় ভাইয়া আবারও বাঁকা হেসে একেবারে শেষ প্রান্তে গিয়ে খেয়ে ফেললেন দিদুনের অবশিষ্ট নৌকোটাও। দিদুনের কুঁচকে যাওয়া কপাল এবার আগের থেকেও কুঁচকে এলো। নিবিড় ভাইয়া যে উনাকে বিভ্রান্ত করার জন্যই এরকমটা করছে তা এতক্ষণে বেশ বুঝতে পেরেছে দিদুন। কিন্তু অজ্ঞতাই উনার তিনটে হাই পাওয়ারের গুটিই মারা পড়ল, অথচ যেখানে নিবিড় ভাইয়ার শুধু সৈন্য মারা পড়েছে। এবার দিদুন আর নিবিড় ভাইয়ার ফাঁদে পা দিলেন না। নিজের বুদ্ধি খাটিয়ে খেলতে লাগলেন দিদুন। খেলতে খেলতে নিবিড় ভাইয়ারও হাতি মারা পড়ল, যা দেখে নিবিড় ভাইয়ার কপালে সামান্য চিন্তার ছাপ ফুটে উঠল। এভাবে একে একে দুজনেরই গুটি মারা যাবার পর দিদুনের কাছে অবশিষ্ট শুধু একটা ঘোড়া আর একটা হাতির সাথে রাজা তো আছেই। আর এদিকে নিবিড় ভাইয়ার আছে একটা ঘোড়া, একটা সৈন্য ও সাথে রাজা। পাওয়ারের দিক থেকে দিদুন নিবিড় ভাইয়ার থেকে অনেক এগিয়ে আছেন। যে কোনো মুহূর্তে নিবিড় ভাইয়া হেরে যেতে পারেন, যার আশঙ্কা করেই চোখে রীতিমতো ঝাপসা দেখতে শুরু করে দিয়েছি আমি।
মামুন ভাইয়া আমাদের থেকে খানিকটা দূরে চেয়ারে আরাম করে বসে রয়েছেন, এই খেলায় যেন কি ফলাফল আসবে তার সম্বন্ধে আগে থেকেই অবগত সে। নিবিড় ভাইয়া এবার বুদ্ধি খাটিয়ে একঘর সৈন্য তো একঘর রাজা এভাবে এগিয়ে নিয়ে যেতে লাগলেন। আর এদিকে দিদুনের লক্ষ্য ঘোড়া আর সৈন্যটাকে মেরে রাজাকে হারিয়ে জিতে যাওয়া। কিন্তু দিদুনের আশাটা তীরে এসে তরি ডুবে যাবার মতোই অস্ত গেল নিবিড় ভাইয়ার সৈন্যটাকে শেষ মাথায় নিয়ে গিয়ে মন্ত্রী তুলে নেওয়ার পর। মন্ত্রী তুলেই এক এক করে দিদুনের দুটো গুটিকেই ঘরে পাঠিয়ে দিলেন উনি। এখন বাকি শুধু দিদুনের রাজা। একের পর এক চেক খেয়ে যাচ্ছে দিদুন, তবুও পালানো থামাচ্ছেন না। একটা সময় গিয়ে কোনায় আটকা পড়ে গেল দিদুনের রাজা। এক ধাপ দিলে ঘোড়া দিয়ে চেক পড়বে, আরেক ধাপ যেকোনো দিকে দিলেই মন্ত্রী দ্বারা চেক পড়বে। আর সামনে আছে নিবিড় ভাইয়ার রাজা। যাওয়ার পথ শুধু একটাই, তাই পেছনে যেতেই আবারও মন্ত্রী দিয়ে চেক দিয়ে দিদুনের মুখে ঝামা ঘুষে দিলেন নিবিড় ভাইয়া। টানা 1.5 ঘন্টা খেলার পর অবশেষে বিজয়ী হলেন উনি। কিন্তু এটা যে শুধু খেলার জিত নয়, জিত দুটি জীবনের, দুটি ভালোবাসার, একটি প্রেমের। বেটার লাক নেক্সট টাইম দিদুন, বলেই নিবিড় ভাইয়া দাবার বোর্ড রেখে উঠে পড়লেন। আমার দিকে একটা চোখটিপ মেরে দিয়ে আবারও এক দফা ক্রাশ খাইয়ে দিলেন উনি। সাথে সাথে আবারও বুকের বাম পাশে চিনচিন করে উঠল আমার। নিবিড় ভাইয়া পকেটে দুহাত গুজে উপরে চলে যেতে নিতেই আবারও দিদুন পেছনে থেকে শান্ত গলায় বলে উঠলেন, খেলা এখানেই শেষ নয়, বিকেলে প্রস্তুত থেকো, এটাই শেষ পরীক্ষা, সাথে তোমার নিভে যাওয়া আশার শেষ প্রদীপও। ভাইয়াদের ঘরে অবস্থান করছি আমি, রাত্রি নিত্য আপু সহ ভাইয়ারা। অগ্নি ভাইয়া নিত্য আপুর হাতে ফোসকা পড়েছে কিনা তা দেখতে ব্যস্ত। অবশেষে যখন দেখল আজ হাত পোড়া যায়নি, তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শান্ত হয়ে বসল অগ্নি ভাইয়া। সিরিয়াসলি ব্রো, এই বুড়ি তো বুড়ি না, এ তো পুরোই ডাইনি বুড়ি। আমি স্টোরিতেও এত ভিলেনি বুড়িকে আনি না, সেখানে এ তো পুরো রিয়েল লাইফেই ঢুকে গেল। আই শুয়ার যদি নিবিড় ব্রো হেরেও যায় তো আমি ওই বুড়ির মাথায় একটা চুলও রাখব না। একদম ঠিক। রাত্রি, আহোহোহ, থামবে তোমরা? কি শুরু করেছ দুজনে? তোমরা প্লিজ শান্ত হও, আমার ভাই ঠিকই পারবে, দেখে নিও। নিত্য, বাট যদি না পারে? অগ্নি, যেটা হবেই না সেটা ভেবে মাথা খারাপ করার আদৌ কোনো মানে হয়? সো প্লিজ তোমরা একটু চুপ থাকো, আমাকে ভাবতে দাও। এতক্ষণ চুপচাপ ছিলেন শুধু নিবিড় ভাইয়া। সবার কথা শোনার পর খানিক নড়েচড়ে বসলেন উনি। চিন্তিত গলায় বললেন, আচ্ছা অগ্নি, তোদের এখানে পরীক্ষা দেওয়ার মতো আর কি আছে? লাইক এবার পুকুরে মাছ ধরতে বলবে না তো? অবশ্য ওটা একটু কষ্ট হলেও পারব। অগ্নি ভাইয়া ঠোঁট উল্টে জবাব দিল, যেহেতু এটাই লাস্ট, দ্যাট মিন্স এতটা ইজি টাস্ক দেবে না দিদুন। অগ্নি ভাইয়ার জবাবে আবারও নীরবতা ছেয়ে গেল সবার মাঝে। এদিকে আমার বুকের মাঝে শুরু হয়েছে উথালপাতাল। একমাত্র ভরসা এখন শুধুই উপরওয়ালাই। তিনি ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না আমাদের। চোখ জলে ভেসে যাচ্ছে আমার। চারিদিক থেকে কোলাহল কানে ভেসে আসছে। এই যেন কোলাহল নয়, এক তীব্র আর্তনাদ যা আমার মস্তিষ্ককে খণ্ডবিখণ্ডে পরিণত করে চলেছে। বাড়ির সকলে গ্রামের ক্লাবের পেছনের মাঠে এসে জড়ো হয়েছি। আমাদের সামনে মাঠে একটি নির্দিষ্ট দাগাঙ্কিত গোলাকার এলাকার মাঝে একদিকে অবস্থান করছে নিবিড় ভাইয়া আর অপর দিকে বিপুলদা। আমি ভাবতেও পারিনি শেষমেশ দিদুন উনাকে এমন একটা বিপজ্জনক পরীক্ষায় ফেলবেন। বিপুলদা যাতে হিন্দু, এই গ্রামে সবথেকে শক্তিশালী ব্যক্তি হিসেবে পরিচিত উনি। উনার সামনে শহর থেকে আসা ভালো ভালো বডিবিল্ডারও হার মেনে নেয়। সেখানে নিবিড় ভাইয়াকে তো বোধহয় সেকেন্ডের মধ্যে আছড়ে ফেলে দেবে বিপুলদা।
আজ বিকেলে দিদুনের মুখে বিপুল দার বিরুদ্ধে নিবিড় ভাইয়ার মোকাবেলার কথা শুনে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম আমি, নিত্য আপু ভাইয়ারা সাথে বাড়ির সকলেই, শুধু নিবিড় ভাইয়া বাদে। উনার একটাই কথা, যত কঠিন পরীক্ষাই দিক না কেন তিনি তা দেবে, সাথে বিজয়ী হবেন। অনেকবার বারণ করা সত্ত্বেও উনাকে ফেরাতে পারিনি আমি। উনি সেই আমার কথায় পিছপা না হয়েই দিদুনের শর্ত মেনে মাঠে এসেছেন বিপুল দাকে হারাতে। বর্তমানে এখনও প্রতিযোগিতা শুরু হয়নি, দিদুনের বলা মাত্রই শুরু হয়ে যাবে। বিপুল দাও আজ বেশ প্রস্তুতি নিয়েই এসেছে। দিদুন চেয়ার টেনে বসেই শুরু করা হোক বলতেই বিপুল দা ঝাঁপিয়ে পড়তে নিল নিবিড় ভাইয়ার ওপর, কিন্তু বিপুল দাকে সুযোগ না দিয়ে নিবিড় ভাইয়ার চট করে পূর্বের স্থান ত্যাগ করাই বিপুল দা ধরতে পারল না উনাকে। নিবিড় ভাইয়া ভ্রু নাচিয়ে আয় আয় বলে হাতের ইশারায় কাছে ডাকছেন বিপুল দাকে। নিবিড় ভাইয়াকে নিজেকে নিয়ে ব্যঙ্গ করতে দেখায় পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল বিপুল দার। বিপুল দা তেরে এগিয়ে যেতেই নিবিড় ভাইয়া এক লাফ মেরে সরে গিয়ে উল্টো দিক থেকে লাথি মেরে দিলেন বিপুল দার পিঠে। লাথি খেয়ে ছিটকে মাটিতে পড়ল বিপুল দা। নিবিড় ভাইয়া বাঁকা হেসে বললেন, একজন ড্যান্সারের সাথে পাঙ্গা নিতে আসাও কিন্তু মুখের কথা নয়। নিবিড় ভাইয়ার কথা শেষ হবার আগেই বিপুল দা নিচ থেকে নিবিড় ভাইয়ার পা টেনে মাটিতে ফেলে দিল। ভাইয়া আয়া, নিবিড় উঠো, কামন। এই সময়ে অগ্নি ভাইয়া, নিত্য আপু নিবিড় ভাইয়াকে ডাকতে পারলেও পারছি না শুধু আমি। গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না আমার, যেন বাক প্রতিবন্ধী হয়ে গিয়েছি আমি। নিবিড় ভাইয়া পড়া থেকে দু পায়ের ওপর ভর করে চোখের পলকে সোজা হয়ে দাঁড়ালেন। আমার দিকে তাকিয়ে একটা মলিন হাসি হেসে আবারও বিপুল দার দিকে মুখ ফিরিয়ে সোজা মুখ বরাবর একটা ঘুষি মেরে দিলেন বিপুল দার। সাথে সাথেই বিপুল দার একটা দাঁত ভেঙে রক্ত পড়তে শুরু করল। বিপুল দা ব্যথায় ছটফট করতে করতে মুখ চেপে ধরল। রুশো ভাইয়া বিপুল দার দাঁত ভেঙে যাওয়া দেখে খুশিতে এক লাফ মেরে জোরে একটা সিটি বাজিয়ে উঠল। নিবিড় ভাইয়া নিজের ঘেমে ভিজে যাওয়া চুলগুলোর মাঝে হাত চালিয়ে ঝাঁকিয়ে পানি ঝেড়ে নিলেন। এদিকে বিপুল দা আগের থেকেও আরও রেগে গিয়ে অগ্নিমূর্তির ন্যায় রূপ ধারণ করে নিবিড় ভাইয়া গায়ে ঘুষি মারতে নিলেই নিবিড় ভাইয়া বাঁকা হয়ে সরে গিয়ে নিজেই উল্টে বিপুল দার পেট বরাবর ঘুষি মেরে দিলেন। সাথে সাথেই চিৎকার করে আছড়ে পড়ল বিপুল দা। নিবিড় ভাইয়া ফিক করে হেসে দিয়ে ঠোঁট কুঁচকে চু 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 শব্দ করে বলে উঠলেন, ঈশ্বর বেচারা, শুধু হাতির মতো বিশাল দেহ থাকলেই সব হয় না মি ওয়াট। রুশো ভাইয়া বলল বিপুল দা। নিবিড় ভাইয়া থ্যাঙ্কস ড্রিমার বলে আবারও বলতে শুরু করলেন, হুম মি বিপুল, সাথে বুদ্ধিরও দরকার হয়। বলেই নিবিড় ভাইয়া হাত পা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে চলে আসতে লাগলেন। খুশিতে আমার চোখে সুখের অশ্রু এসে জমাট বাঁধতে শুরু করে দিয়েছে। কাপা কাপা পানিয়েই আমি ছলছল চোখে উনার দিকে এক পা করে এগিয়ে যেতে লাগলাম। পেছনে থেকে ব্যাপক হৈহুল্লোর কানে ভেসে আসছে। রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়া তো নিবিড় ভাইয়ার বিজয়ের খুশিতে লুঙ্গি ছাড়াই মাঠে সবার সামনে লুঙ্গি ড্যান্স করা শুরু করে দিয়েছে। আমি নিবিড় ভাইয়ার দিকে এগিয়ে যাচ্ছি আর উনি ঠোঁটে সেই ভুবন ভুলানো হাসির রেশ ফুটিয়ে এগিয়ে আসছেন আমার দিকে। হঠাৎ পেছনে থেকে নিত্য আপুর ভাইয়া, সরে যা বলে করা আর্তনাদ কানে পৌঁছতেই সচেতন চোখে নিবিড় ভাইয়ার পেছনে বিপুল দার হাতে লাঠি দেখতে পেয়ে দৌড়ে নিবিড় ভাইয়ার কাছে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিলাম উনাকে। উনার সাথে টাল সামলাতে না পেরে আমিও পড়ে গেলাম উনার বুকের ওপর। ভুলবশত আমার ঠোঁট গিয়ে লাগল সোজা উনার ঠোঁটের ওপর, আর এদিকে বিপুল ভাইয়ার নিক্ষেপ করা লাঠিটা গিয়ে লাগল সোজা মামুন ভাইয়ার মাথায়। মামুন ভাইয়া ব্যথায় চিৎকার করে মাথা চেপে ধরলেন। ততক্ষণে নিশানা সঠিক না হওয়ায় ভয় খোরাতে খোরাতে পালিয়ে গিয়েছে বিপুল দা। যেমন কর্ম তেমন ফল।
প্রতিযোগিতা শেষ হবার পরও আপনি কোনো সাহসে উনাকে ইশারা করলেন আমার ভাইয়াকে আঘাত করার? নিত্য নিত্য আপুর কথায় হকচকিয়ে উঠল সবাই। নিবিড় ভাইয়া আর আমি উঠে সবার কাছে গিয়ে দাঁড়ালাম। নিত্য আপু যে প্রচণ্ড রেগে গিয়েছে তা আপুকে দেখেই বোঝা যাচ্ছে। নিবিড় ভাইয়াকে দেখে আপু মামুন ভাইয়ার দিক থেকে নজর সরিয়ে নিবিড় ভাইয়াকে এসে জড়িয়ে ধরল। ভাইয়া, ঠিক আছিস তুই? নিবিড় ভাইয়া নিত্য আপুর মাথায় হাত বুলিয়ে বললেন। আমি একদম ঠিক আছি বুদ্ধু। নিত্য আপু নিবিড় ভাইয়াকে ছেড়ে দিয়ে আমার গালে হাত রেখে বলল, ঠিক সময়ে তুমি গিয়ে ভাইয়াকে না ধাক্কা দিলে আজ ভাইয়ার লেগে যেত। আমি বিনিময়ে শুধু মৃদু হাসলাম। এতক্ষণে মামুন ভাইয়াকে ধরে উঠিয়েছে চাচ্চুরা। চাচিমনি তো নিত্য আপুর মুখে কথাটা শোনার পর মামুন ভাইয়ার ওপর চরম ক্ষেপে গিয়েছে। চাচ্চুরা চাচিমনিকে কোনোরকমে থামিয়ে মামুন ভাইয়াকে ধরে বাড়িতে নিয়ে গেলেন। ওরা যেতেই আম্মু আব্বু দৌড়ে এসে আমাদের গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। আম্মু দিদুনকে উদ্দেশ্য করে বলল, দেখলেন তো আম্মা, আপনার সব পরীক্ষাতেই বাবুই পাশ করে গেল। আর পাশ করবে নাই বা কেন দেখতে হবে না, স্বয়ং উপরওয়ালা ওদের জুটি বানিয়ে দিয়েছে। ওদের কেউই আলাদা করতে পারবে না। দিদুন কিছুক্ষণ ভাবলেশহীনভাবে থেকে মুচকি হেসে বলে উঠলেন, জানি, আর জানি দেখেই নিবিড়কে দিয়ে এসব পরীক্ষা দিয়ে নিয়েছি আমি। দিদুনের কথায় আমরা সবাই এক বাক্যে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, মানে? দিদুন বসা থেকে উঠে নিবিড় ভাইয়ার সামনে গিয়ে উনার মাথায় হাত বুলিয়ে বলতে শুরু করলেন, আমি তোমায় দেখেই বুঝেছিলাম তুমি অনন্যাকে ভালোবাসো আর ওর জন্য সব করতে পারো। কিন্তু মামুনের সাথে অনন্যার বিয়ে ঠিক করে রেখেছিলাম আমি। মামুন অনেক আগে থেকেই জানতো যে ওর বিয়েটা অনন্যার সাথেই হবে। আর যেহেতু তোমাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, তাই যদি আমি তোমায় এসব পরীক্ষার মধ্যে না ফেলতাম তবে মামুন অন্য কোনোভাবে তোমাকে অনন্যার জীবন থেকে সরিয়ে ফেলতে চাইত। একটু থেমে দিদুন আবারও বলতে শুরু করলেন, মামুন ছোট থেকেই চুপচাপ আর জেদি স্বভাবের। উপর থেকে শান্ত দেখালেও ও ভীষণ ঠান্ডা মাথার কূটবুদ্ধি সম্পন্ন। ওকে দেখে বোঝার ক্ষমতা নেই ও কিভাবে কার ক্ষতি করে বসে। তাই এই পরীক্ষাগুলোর মাধ্যমে ওকে আশ্বস্ত করে রেখেছিলাম যে যেভাবেই হোক অনন্যার সাথে ওর বিয়ে দেব আমি। আর যেহেতু সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাই আর আমার কিছু করার নেই, এটা ভাবিয়েই ওকে থামিয়ে রাখব এরকমটাই ভেবে রেখেছি আমি। তাছাড়া আমি চেয়েছিলাম অনন্যার জীবনে এমন কেউ থাকুক যে হবে বুদ্ধিসম্পন্ন, ধৈর্যশীল এবং ধূর্ত, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে। এই পরীক্ষাগুলো মূলত তোমার আর অনন্যার বিয়ে নিয়ে নয়, বরং তোমার ভালোবাসার জোরের প্রমাণ হিসেবে নিয়েছি আমি। শুধু তুমি নও, তোমারা দুভাই বোনই আমার চাওয়া মতে যোগ্য। এবার তোমাদের শুধু সব নিয়মকানুন মেনে বিয়েটা দিয়ে দেব, তাহলে আর কেউ কিছু করতে পারবে না। মামুনকে আমিই সামলে নেব। তবে এখন যা যা বললাম তার একটা কথাও যেন মামুন জানতে না পারে। ও শুধু জানবে এটুকুই যে তুমি জিতেছ অনন্যাকে, নিজের ভালোবাসাকে। দিদুনের কথায় সবার মুখের কালো মেঘ কেটে খুশির ঝিলিক ফুটে উঠল। আমি আর নিবিড় ভাইয়া দিদুনকে জড়িয়ে ধরে প্রশান্তির হাসি হাসলাম। এদিকে রুশো ভাইয়া আর রাত্রি জিবে কামড় দিয়ে ধরে আছে। ঈশ্বরে ভালা বুড়িডারে শেষমেশ বিচটু পাতার চুলাকানি খাওয়াইলাম। রুশো বিছানায় পা ঝুলিয়ে ঠোঁট উল্টে বসে আছে রুশো ভাইয়া। রুশো ভাইয়ার পেঁচার মতো মুখ দেখে খিল্লি উড়িয়ে যাচ্ছে অগ্নি ভাইয়া। পাশেই মুখ টিপে হেসে যাচ্ছে নিবিড় ভাইয়া। এদিকে রাত্রিও রুশো ভাইয়ার মতো মুখ ফুলিয়ে রেখে বসে রয়েছে। আর নিত্য আপু চেয়ারে আরাম করে বসে আমসত্ত্ব খাচ্ছে। দিদুনে আমসত্ত্ব ভীষণ ভালো বানাতে পারে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। নিত্য আপুও প্রথমে খেতে চায়নি, তবে একটু মুখে দেওয়ার পর ননস্টপ খাওয়া শুরু করে দিয়েছে।
যদিও আমি অনেক খেয়েছি তবুও লোভ সামলাতে না পেরে একটু একটু করে নিত্য আপুর থেকে নিয়ে মুখে দিচ্ছি। বর্তমানে রুশো ভাইয়া আর রাত্রি মুখ ফুলিয়ে রাখার কারণ তারা দুজনেই দিদুনকে বালতি বালতি অপবাদ দিয়ে গোডাউন বানিয়ে ফেলেছে আর এখন এসে বুঝতে পারছে যে দিদুন ইচ্ছে করে এসব করেনি। রুশো ভাইয়া কিছুক্ষণ ওভাবেই বসে থেকে হঠাৎ কিছু মনে পড়ায় বলে উঠল, হেই, আমার এত গিল্টি ফিল হওয়ার তেমন কোনো কারণ নেই। ওই বার না বলে আম পেড়ে খাওয়ায় আমাকে আমচোর ভেবে তাড়া করেছিল দিদুন, এন্ড এবার তো দুধ ফেলে দেওয়ার জন্য আমাকে লালুর দুধ দুইতে পাঠিয়েছিল। আর ওই লালুর বদলে ভলু আমার ধোলাই করে ছেড়েছে। এক কথায় আমার ভর্তা বানিয়েছে দিদুন, সো আমিও না হয় চুলকানি দিয়ে শোধ নিলাম। রুশো ভাইয়ার এমন যুক্তিহীন যুক্তি শুনে অগ্নি ভাইয়া আগের থেকে উচ্চস্বরে হাসতে শুরু করে দিয়েছে। এদিকে এতক্ষণ ধরে মুখ ফুলিয়ে রাখা রাত্রিও রুশো ভাইয়ার কথায় ফিক করে হেসে ফেলেছে। মাঝখান থেকে চুপ শুধু আমি আর নিত্য আপু, কারণ দুজনেই মুখেই আমসত্ত্ব। হাসতে গেলেই গলায় লেগে যাবে, যার ফলে হাসি কন্ট্রোল করার যুদ্ধে নেমে পড়েছি আমরা। নিবিড় ভাইয়া হাসতে হাসতেই বিছানায় গা এলিয়ে দিয়ে চোখটা বুজে জোরে একটা শ্বাস নিলেন। আমাকে উদ্দেশ্য করে উনি বললেন, অনন্যা, একটু এদিকে আসো তো। উনার কথায় ভ্রু কুঁচকে তাকালাম আমি। উনি আবারও চোখ বন্ধ রেখেই বলে উঠলেন, কি হলো, আসো। উনার কথায় নড়েচড়ে উঠলাম আমি। পা টিপে টিপে উনার পাশে বসতেই আমার ডান হাত আঁকড়ে ধরে নিজের বকের সাথে চেপে ধরলেন উনি। সবার সামনে এভাবে আমার হাত নিজের বুকে রাখায় নিমিষেই চোখ বড় বড় হয়ে এলো আমার। লজ্জায় এদিক ওদিক চোখ বুলাতেই সবাইকেই নিজ নিজ কাজে ব্যস্ত আবিষ্কার করলাম আমি। অগ্নি ভাইয়া এখনও রুশো ভাইয়াকে নিয়ে খিল্লি উড়াচ্ছে, রাত্রি একটু পরপর ফিক করে হেসে উঠছে আর নিত্য আপু আপন মনে আমসত্ত্ব খেয়ে যাচ্ছে। কেউ একটি বারের জন্যও আমাদের দিকে তাকাচ্ছে না। উনি কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে উঠলেন, এদিক ওদিক তাকিয়ে কি দেখছ? কোথায় আমাকে মুগ্ধ চোখে দেখবে? কপালে ঠোঁট ছুঁয়ে ঘুম পাড়িয়ে দেবে তা না এদিক ওদিক তাকিয়ে যাচ্ছ? এমন চোখ যা আমায় দেখে না তা না রেখে আগের মতোই পকেটে খুলে রাখো। আমাকে নিয়ে নিবিড় ভাইয়ার এমন মন্তব্যে ভ্যাবাচেকা খেয়ে গেলাম আমি। তীক্ষ্ণ দৃষ্টিতে উনার দিকে তাকাতেই উনি চোখ খুলে আমার দিকে তাকালেন। আমার হাতটা নিজের বুক থেকে উঠিয়ে ঠোঁটের কাছে নিয়ে গিয়ে আলতো করে স্পর্শ করলেন। উনার ঠোঁটের স্পর্শে কেঁপে উঠলাম আমি। উনি ক্লান্তিমাখা মুখেই মুচকি হেসে আমার হাত ধরেই হেঁচকা টান মেরে নিজের আরও কাছে নিয়ে এলেন আমায়। এদিকে আমার গলা আবারও শুকিয়ে আসছে। গোলক রন্ধ্র বড় বড় করে আশেপাশে চোখ বুলিয়ে তৃষ্ণায় কাতর হয়ে কাপা কাপা গলায় উচ্চারণ করলাম, পাপা পানি। এই মুহূর্তে আমার মুখে পানি চাওয়ার আবদার উনার পছন্দ হল না মোটেই। চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে নিত্য আপুকে উদ্দেশ্য করে বলে উঠলেন উনি, বোন, এটাকে গিয়ে পানির ট্যাঙ্কিতে চুবাতো প্লিজ। একটুতেই গলা শুকিয়ে যায় কিভাবে? নিত্য আপু মুখে থাকা আমসত্ত্বটা আর একটু চিবিয়ে গিলে নিয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, ওর পেট তো এমনিতেই ট্যাঙ্কি, আলাদা করে ট্যাঙ্কিতে চুবাতে হবে কেন? বলে আবারও আমসত্ত্ব খাওয়ায় মনোযোগ দিল নিত্য আপু। অগ্নি ভাইয়া আমার দিকে একবার তো রুশো ভাইয়ার দিকে এক পলক তাকিয়ে কিছু একটা ভেবে হঠাৎ চুটকি বাজিয়ে বলে উঠল, এই অনু, রুশো তোদের ঝাক্কাস একটা নাম পেয়েছি। অনুর নাম আজ থেকে ট্যাঙ্কি আর রুশো নাম নেইল কাটার। সুন্দর না? অগ্নি ভাইয়ার দেওয়া এমন উদ্ভট নাম শুনে আমি আর রুশো ভাইয়া একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। নিত্য আপু আমসত্ত্ব খেতে খেতেই মুখ বাঁকিয়ে অগ্নি ভাইয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, আর নিজে যে ভূমিকম্প তার বেলায়? নিত্য আপুর বলা ভূমিকম্প শব্দটা শুনে অগ্নি ভাইয়া থতমত খেয়ে আমতা আমতা করে বলে উঠল, মামা নে।
নিত্য আপু নিজের চোখের দৃষ্টি সরু করে ভাইয়াকে ব্যঙ্গ করে বলল, তুমি কি মনে করেছ আমি অন্ধ? একটু ভয় পেলেই যে তোমার হাঁটু কাঁপে তা কি জানি না আমি? নিত্য আপু ভাইয়ার মারাত্মক রহস্যটা জেনে ফেলায় বিষম খাওয়া শুরু করল অগ্নি ভাইয়া। রুশো ভাইয়া সুযোগ বুঝে অগ্নি ভাইয়ার পিঠে থাপ্পড় দিতে দিতে দাঁত কেলিয়ে বলে উঠল, ষাট ষাট, ভাবিই তো জেনেছে, অন্য কেউ তো না। সো নো টেনশন ব্রো। বিনিময়ে অগ্নি ভাইয়া ঠোঁট উল্টে করুণ চোখে তাকালো রুশো ভাইয়ার দিকে। রুশো ভাইয়া অগ্নি ভাইয়ার এমন চাহনি দেখে আবারও এক দফা দাঁত কেলিয়ে দিল। অগ্নি ভাইয়া মুখ ফুলিয়ে বলল, ভেটকাইস না, আমারও সময় আসবে। তোর বউয়ের সামনে উড়াধুরা ইজ্জতের ফালুদা বানাবো তোর। হুহ। অগ্নি ভাইয়ার কথায় রুশো ভাইয়া মুখটা ছোট করে মিনমিন করে বলল, তা তো অলরেডি হয়েই গিয়েছে, নতুন করে কি ফালুদা বানাবে? এবার পারলে কাস্টার্ড বানিও। রুশো ভাইয়ার মিনমিন করে বলায় আমরা কেউ কথাটা শুনতে পেলাম না। অগ্নি ভাইয়া রুশো ভাইয়ার কাছাকাছি থাকায় শুধু ভাইয়াই শুনতে পেল। সাথে সাথেই হাসিতে ফেটে পড়ে নিবিড় ভাইয়ার ওপর গড়াগড়ি খাওয়া শুরু করল অগ্নি ভাইয়া। রাত্রি তীক্ষ্ণ দৃষ্টিতে রুশো ভাইয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এবারের কথাটা এভাবে বেড়ালের মতো মিনমিন করে বললেন কেন? রুশো ভাইয়া জবাবে কিছু বলবে তার আগেই আমি হাত উঠিয়ে বলে উঠলাম, আরে সাদা বিলাই তো নিবিড় ভাইয়া। রুশো ভাইয়া কি করে বেড়াল হবে? আমার কথায় চোখ বড় বড় করে আমার দিকে তাকালো সবাই। সবার এমন চাহনির কোনো অর্থ খুঁজে পেলাম না আমি। রাত্রি ঠোঁট কামড়ে আমায় আর চোখে পাশে তাকাতে ইশারা করতেই আরে পাশে আবার কি বলে পাশে মুখ ঘুরিয়ে তাকাতেই আটকে উঠলাম আমি। সাথে সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা ঘুরিয়ে চোখমুখ খিচে বন্ধ করে নিলাম। এতক্ষণে বুঝলাম সবাই আমার মুখে এত সাধারণ একটা বাক্য শুনে এমন রিয়াকশন কেন দিচ্ছে। আমার পাশে যে স্বয়ং সাদা বিলাইই রয়েছেন তাতে আমার কোনো হুঁশই ছিল না। হাউ স্টুপিড আই এম। উনি চোখ ছোট ছোট করে দাঁতে দাঁত চেপে চেয়ে রয়েছেন আমার দিকে, যেন এক্ষুনি টুপ করে গিলে ফেলবেন আমায় এক নিমিষেই। নিজের বোকামির জন্য নিজেই নিজের মাথায় ঠাস করে চাটি মেরে দিলাম আমি। উনি চোখের ইশারায় সবাইকে পাশের ঘরে যেতে বলতেই বাধ্যগত সন্তানের মতো সুরসুর করে বেরিয়ে গেল সবাই। রুশো ভাইয়া দরজা চাপিয়ে দিতে দিতে বেস্ট অফ লাক ছুটকি বলে আস্তে করে দরজাটা চাপিয়ে দিয়ে হাওয়া হয়ে গেল। আমার করুণ চাহনি ফিরেও দেখল না কেউ। মানুষ রূপী বেড়ালের মাসি থুককু মেসো বাঘের কাছে রেখে গেল এই ছোট্ট কলিজার ভোলা ভালা বাচ্চাটাকে। আমি একটা শুকনো ঢোক গিলে ভয় ভয় উনার দিকে তাকাতেই ভ্রু নাচিয়ে আবকিধার জায়গি বাচ্চি বলেই খাট থেকে নেমে এক পা করে আমার দিকে এগোতে লাগলেন উনি। আবারও ঢোক গিলে এক পা করে পেছাতে লাগলাম আমি। উনি এগোতে এগোতে একদম কাছে এসে পড়লেন আমার। আমি আর পেছাতে না পেরে পিঠে দেয়ালের স্পর্শে বুঝলাম আমার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। উনি বাঁকা হেসে আমার দু কাঁধের ওপর দিয়ে নিজের দুহাত দেয়ালের ওপর রাখলেন উনি। আমি এদিক ওদিক চোখ বুলিয়ে পালানোর পথ খুঁজে চলেছি, কিন্তু আফসোস পালানোর বিন্দুমাত্র অবকাশও রাখেননি উনি। আবার বলো কি যেন বলছিলে আমায়? আমি এদিকে ওদিক চোখ বুলিয়ে জোরপূর্বক দাঁত বের করে বললাম, হে হে, না না, কি যে বলেন। আমি আবার আপনাকে কি বলবো? আপনি কত সুন্দর, হ্যান্ডসাম, ফর্সা, বেড়ালদের মতো সফট আপনার ত্বক, বেড়ালদের মতো জলজল করে আপনার চোখ। আমি তো শুধু আপনার সৌন্দর্যটা বর্ণনা করার জন্য এক কথায় সাদা বিলাই বলেছিলাম আর কি। উনি আমার কথায় বাম সাইডের ভ্রু উঁচু করে ঠোঁটে আবারও বাঁকা হাসি ফুটিয়ে বলে উঠলেন, ও রিয়েলি? তা আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? লুক অ্যাট মি। উনার কথায় আবারও কেঁপে উঠলাম আমি।
ভয় ভয় উনার দিকে তাকাতেই উনার নেশা ভরা চাহনি দেখে থমকে গেলাম আমি। উনার চোখে ডুব দিলাম আমি নিজেও। ঠিক এই জন্যেই আমি উনার কিউট কিউট চোখগুলোর দিকে তাকাই না। তাকালেই যেন আমার পুরো সিস্টেম হ্যাং হয়ে যায়। নিজের মধ্যে থাকি না আমি আর, ডুব দেই উনার সেই মায়াভরা প্রেমময় গোলক রন্ধ্রে। উনি মুচকি হেসে আমার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে আমার দিকে ঝুঁকে পড়তে লাগলেন। উনার ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস সোজা এসে পড়ছে আমার মুখের ওপর, যার দরুন গায়ে কাটা দিয়ে উঠছে আমার। শিরা উপশিরায় এক অজানা শিহরণ বয়ে চলেছে। উনি এক হাতের আমার কোমর জড়িয়ে হেঁচকা টান মেরে নিজের একদম কাছে নিয়ে আসা মাত্রই দরজায় কোনো এক ফেরেশতা এসে কড়া নাড়ল। উনি তৎক্ষণাৎ আমায় ছেড়ে দিতেই চট করে সরে দূরে চলে আসলাম আমি। উনি রেগেমেগে বোম্ব হয়ে দাঁতে দাঁত চেপে বললেন, ঠিক রোমান্সের টাইমেই কেন সবাই ফালুদা বানাতে আসে? জাস্ট ডিসগাস্টিং। বলেই রাগে ফোঁসফাঁস করতে করতে দরজা খুলে দিলেন উনি। জুই ভাবি হাতে মিষ্টির বাটি নিয়ে মিষ্টি করে হেসে বললেন, বাকিরা কোথায়? সবার জন্য মিষ্টি নিয়ে এলাম। আমি জুই ভাবি গলা পেয়ে বুঝলাম ফেরেশতা না, আপাতত ভাবিই আমায় বাঁচালেন। আমি চট করে দরজার সামনে এসে দাঁড়িয়ে বললাম, ভাবি, হঠাৎ তোমায় এত খুশি খুশি লাগছে যে? কিসের মিষ্টি এগুলো? ভাবির গাল দুটো লাল আভা ধারণ করেছে। ভাবি লজ্জায় লাল হয়ে গদগদ কণ্ঠে বলল, তোমরা ফুপাফুপ্পি হতে যাচ্ছ। বলেই মিষ্টি একটা হাসি দিল জুই ভাবি। আমি মিষ্টির বাটিটা নিবিড় ভাইয়ার হাতে ধরিয়ে দিয়ে খুশিতে ভাবিকে টাইডলি হাগ করে বললাম, এত খুবই খুশির খবর ভাবি, বাড়িতে নতুন অতিথি আসবে। ওয়াও! ভাবি লজ্জায় লাল হয়ে মাথা নাড়াল। ভাবি যেতেই আমি সুযোগ বুঝে পাশের ঘরে লক্ষ্য করে দৌড় মারলাম। বর্তমানে এই সাদা বিলাইয়ের থেকে পালানোটাই আমার কাছে মুখ্য। উনি মুখ ফুলিয়ে পেছনে থেকেই বললেন, একবার হাতে পাই খালি, বুঝাবো মজা। উনার পুরো কথা না শুনেই আমি হুড়মুড় করে আপু ভাইয়াদের ঘরে ঢুকে পড়লাম। আমাকে এভাবে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে রুশো ভাইয়া চমকে উঠে বলে উঠল, হেই ছুটকি, ব্রো কি পাটাকা ফুটাইল নাকি যে এভাবে পালিয়ে এলি? রুশো ভাইয়ার প্রশ্নে বাকিরাও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আমার দিকে। আমি একটা ভেংচি কেটে মুখ ফুলিয়ে বললাম, আজ্ঞে না, একটা গুড নিউজ আছে। জুই ভাবি প্রেগন্যান্ট। সেই খুশিতেই ভাবি মিষ্টি পাঠিয়েছে সবার জন্য। পাশের ঘরে চলো সবাই। আমার কথা শেষ হবার আগেই রুশো ভাইয়া মিষ্টির নাম শুনে ওহ মাই লাভ সুইটস বলেই দৌড় দিয়ে নিবিড় ভাইয়ার ঘরে চলে গেল। রুশো ভাইয়ার এভাবে ঝড়ের বেগে যাওয়ায় আমার চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে গেল। সাথে সাথে মুখ আগের থেকেও বেশি ফুলে উঠল আমার। নিত্য আপু, অগ্নি ভাইয়া আর রাত্রি ফিক করে হেসে ফেলল। সবাই খুশি হয়েই চলল পাশের ঘরে। আমরা সবাই আড্ডায় মেতে উঠেছি এমন সময় আম্মু এসে দরজায় করাঘাত করে বলল, বাচ্চা পার্টির মাঝে কি একটু সময় আসতে পারি? আম্মুর গলা পেয়েই সচেতন চোখে পেছনে ফিরে তাকালাম আমরা। নিবিড় ভাইয়া আম্মুকে দেখে বললেন, আরে আরে কি বলছো মামনি? আমাদের মাঝে আসতে আবার পারমিশন নেওয়ার কি আছে? আম্মু ঘরে ঢুকতে ঢুকতে বলল, কি জানি, তোরা আবার কি সিক্রেট কথা বলিস? যাক গে। এখন কথা হচ্ছে আমরা কাল তিতুমির ধরে রাজশাহী ব্যাক করছি। ট্রেনের টাইম সন্ধে 6টায়। তাই কাল তোরা দিনে বগুড়া ঘুরে নিস। আম্মুর কথায় খুশিতে চোখ চিকচিক করে উঠল সবার। রুশো ভাইয়া খুশির ঠেলায় এক কাফ মেরে আম্মুকে জড়িয়ে ধরে বলল, ইয়াহু মনি, সিরিয়াসলি আমি লুঙ্গি পরতে পরতে তেতো হিয়ে গিয়েছে। উফফ, যেই সেই দিক থেকে বাতাস ঢোকে, কিছু পরে আছি ফিল করাই যায় না।
জাস্ট টু মাচ ইরিটেটিং। তার ওপর অলওয়েজ ভয় ভয় থাকতে হয় এই ভেবে যে এই খুলে গেল বোধ হয়। শান্তি শান্তি শান্তি। রুশো ভাইয়ার কথায় হুহা করে ঘর কাঁপিয়ে হাসতে শুরু করে দিলাম আমরা সবাই। রুশো ভাইয়া এবার বুঝল যে এক্সাইটেড হয়ে একটু বেশিই বলেছে সে, তাই লজ্জায় গুটিসুটি মেরে বসল ভাইয়া। আম্মু রুশো ভাইয়ার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে হাসতে হাসতে চলে গেল। আম্মু যেতেই নিবিড় ভাইয়া সিরিয়াস ভঙ্গিতে নড়েচড়ে বসলেন। আমরা সবাই উনার সিরিয়াসনেস দেখে হাসি থামিয়ে উৎসুক দৃষ্টি নিক্ষেপ করলাম উনাতে। উনি ভ্রু কুঁচকে ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে বলে উঠলেন, কালই যেহেতু চলে যাচ্ছি সেহেতু বগুড়ার নিদর্শনাদির মাঝে কিছু তো দেখে যাওয়াই যায়। নিবিড় ভাইয়ার কথায় আমরা সবাই খানিক চিন্তা করে একবাক্যে উত্তর দিলাম অবশ্যই যায়। উনি উত্তর পেয়ে আবারও বলতে শুরু করলেন, তাহলে মহস্থানগড় যাই কি বলো সবাই? বগুড়ার নিদর্শনাদির মাঝে মহস্থানগড়ই অন্যতম। তাছাড়া এটা খুব একটা দূরেও না, শহর থেকে অনলি 13 কিলোমিটার উত্তরে যেতে হবে। নিবিড় ভাইয়া প্রপোজালে এক বাক্যে সবাই রাজি হয়ে গেলাম। রুশো ভাইয়া খুশি হয়ে বলল, আইডিয়াটা দারুণ। তাছাড়া এখানে থেকে থেকে একদম পেকে গেছি। যাওয়ার আগে কিছু ভালো মোমেন্টস দরকার। এন্ড ফটোশ্যুটও করা হয়নি, ওখানে গেলে অসাম অসাম ফটোশ্যুট করা যাবে। তা তো যাবেই। তাহলে গাইস তোমরা রেডি থেকো। আর নিত্য, তোর হবু ননদেন সো কোল্ড ভাবিকে বলবি রাত না জাগতে। তোরাও জাগবি না, কাল আবার মাঝ রাস্তায় ঘুমোলে ওকে কোলে নিতে পারবো না আমি। মাঝ রাস্তায় ফেলেই চলে যাব। উনার কথা শুনে নিমিষেই মুখটা ফুলে উঠল আমার। আমি চোখ ছোট ছোট করে বললাম, আপনাকে নিতে কে বলেছে? আমার আরও দুটো ভাই আছে। হ্যাঁ, আর আপনার দুটো ভাইয়েরও 10টা নয় 5টা নয় একটা করে হবু বউ আছে। বউ ছেড়ে তোমাকে কোলে নেবে নাকি? নিবিড় ভাইয়ার কথায় কাশি উঠে গেল অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়ার। কাশতে কাশতে রুশো ভাইয়া মিনমিন করে বলল, আরে ব্রো, আমার ভান্ডা ফুটাও কেন? যে কোনো মুহূর্তে বোম ব্লাস্ট হয়ে যাবে তো। দীর্ঘ 1 ঘন্টার জার্নি করার পর তবে আমরা পৌঁছলাম নির্দিষ্ট গন্তব্য মহাস্থানগড়ে। 10টার দিকেই বেরিয়েছি বাড়ি থেকে। গ্রাম থেকে শহরে আসতে লেগেছে 35 মিনিট। আবার শহর থেকে উত্তরে ঢাকা রংপুর মহাসড়ক ধরে 13 কিলোমিটার পথ সিএনজি করে আসতে লেগে গেল 25 মিনিট। যদিও এত বেশি সময় লাগতো না, তবে রাস্তায় জ্যাম থাকায় একটু বেশিই দেরি হয়ে গিয়েছে। সিএনজিতে ড্রাইভার সহ সিট থাকে মোট 6টা। সামনে ড্রাইভারের সিট সহ 3টে মানুষের বসার জায়গা থাকে আর পেছনে 3টে মানুষের বসার মতো ক্যাপাসিটি থাকে। পুরো সিএনজি একেবারে রিজার্ভ করার জন্য ভাড়া পড়ে মিনিমাম 140 টাকা। সে হিসেবে সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তি বাধল জনসংখ্যা নিয়ে। ড্রাইভার ছাড়াই আমরা জনসংখ্যায় মোট 6 জন। এখন পুরো সিএনজি রিজার্ভ নিলেও ড্রাইভারকে তো আর ফেলে রেখে যাওয়া যাবে না, তাই ভীষণ ভাবনার মধ্যে পড়তে হয়েছিল আমাদের। তবে ভাবনাটা বেশিক্ষণ ভাবতে হয়নি। যখন কোনো উপায় নজরে পড়ছিল না আমাদের, তখন অগ্নি ভাইয়া চট করে রুশো ভাইয়াকে নিজের কোলে বসিয়ে ড্রাইভারের বাম পাশের সিটে উঠে পড়ে। রুশো ভাইয়া লজ্জায় কোলে বসবে না বলে লাফালাফি করলেও শেষমেশ আমাদের ঠোঁট উল্টে থাকা অসহায় মুখ দেখে চুপচাপ গুটিসুটি মেরে অগ্নি ভাইয়ার কোলে বসে এসেছে। এমনি সময় ভাইয়ার কোলে বসার সুযোগ মিস করতে চাইতো না রুশো ভাইয়া, তবে আজ ইতস্তত বোধ করছে শুধুমাত্র রাত্রির জন্য। রাত্রির সামনে নিজেকে একটা বাচ্চা প্রমাণ করতে ভুলক্রমেও রুশো ভাইয়া চায়নি কোনো কালেই, তবু এক প্রকার বাধ্য হয়েই আজ নিজের মানসম্মানের ফালুদা বানিয়ে অগত্যাই ভাইয়ার কোলে চেপে বসে আসতে হলো রুশো ভাইয়ার। পুরো রাস্তা এই নিয়ে রাত্রি আর আমি একটু পরপরই ফিক করে হেসে উঠছিলাম, আর এদিকে লজ্জায় কান্না করে দেবার মতো অবস্থা ছিল রুশো ভাইয়ার।
অগ্নি ভাইয়া তো আরও একটু মজা নেবার জন্য আলে লেলে। বাচ্চা এত নড়াচড়া করে না, পড়ে যাবে তো। ছু 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 বলে দিব্যি খিল্লি উড়িয়ে গিয়েছে রুশো ভাইয়ার। কি একটা অবস্থা! মাঝখান থেকে নিত্য আপু আর নিবিড় ভাইয়া ছিলেন চুপা রুস্তম। ভেতরে ভেতরে হাসির পাটাকা ফুটিয়ে বাইরে থেকে একদম ফিটফাট টাইপ হয়ে বসে এসেছে পুরো রাস্তা। তাদের মতে যদি আমাদের সাথে তারা নিজেরাও রুশো ভাইয়াকে নিয়ে মজা নেয় তবে রুশো ভাইয়া বোধহয় লজ্জায় আইসক্রিমের মতো গলেই পড়ে যাবে। অবশেষে সিএনজি এসে স্পটের পাশের স্ট্যান্ডে থামতেই এক লাফ মেরে নেমে গেল রুশো ভাইয়া। বুক ভরে একটা তীব্র শ্বাস টেনে শান্ত হল তবে। আর রুশো ভাইয়া নামতেই অগ্নি ভাইয়া নিজের ঝিম ধরা পা ধরে ইয়ায়া ই উ করে আর্তনাদ শুরু করে দিল। রুশো ভাইয়াকে নিজের কোলে বসিয়ে 25 মিনিটের রাস্তা একটানা একইভাবে বসে থাকতে থাকতে পা অবশ হয়ে গিয়েছিল অগ্নি ভাইয়ার। রুশো ভাইয়া নামতেই সেই অবশ ছেড়ে গিয়ে ঝিঝির রূপ নিয়েছে পা দুটোয় তার। নিবিড় ভাইয়া অগ্নি ভাইয়ার এমন করুণ অবস্থায় ইচ্ছে করে দাঁত কেলিয়ে আস্তে করে টোকা মেরে দিচ্ছেন ভাইয়ার পায়ে। সাথে সাথেই গলা ছেড়ে দিয়ে তীব্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দে চেঁচিয়ে যাচ্ছে অগ্নি ভাইয়া। বিস্ফোরিত চোখে নিবিড় ভাইয়ার দিকে তাকালেও নোড়াবার অবস্থায় নেই। অগ্নি ভাইয়ার বর্তমান মনোভাব খালি পাতা ঠিক হোক, তোরে আজকে খাইছি, কিছুটা এরকম টাইপ। আমার মতে মহাস্থানগড় পাহাড়পুর টাইপই হবে। আর এসে দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছে তাতে দেখতে অনেকটা পাহাড়পুরের মতো হলেও ভিন্নতা রয়েছে বেশ। সবাই মিলে সিএনজির ভাড়া চুকিয়ে হাঁটা ধরলাম মহাস্থানের সেই নগরীতে। মহাস্থানগড় দেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ এই নগরী দেশের ইতিহাসে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর নামে পরিচিত ছিল। ইভেন এই মহাস্থানগড়ই নাকি একসময় বাংলার রাজধানী ছিল। আকাশে আজ কোনো মেঘ নেই, আছে শুধু সূর্যি মামার রাজত্ব। রোদের তীব্রতায় জ্বলজ্বল করছে প্রকৃতি, সাথে মাথা থেকে হয়তো বা কয়েক ফুট ওপরে ঘুরছে চিল। পরিবেশ সেজেছে আজ নিজের মনমাতানো রূপে, তবে এই রূপ আমার শরীরের সাথে ঠিক কতটা খাপ খাওয়াবে তা আধ ঘণ্টা না পেরোলে বোঝা যাবে না। যাত্রা শুরুর প্রথমেই মহাস্থানগড়ের যেই নিদর্শনটা চোখে পড়ল তা হল হজরত মাহিসাওয়ার রহ এর মাজার। এই মাজারের সম্পর্কে আমার বিশেষ কিছু ধারণা নেই। আমি রুশো ভাইয়ার হাত ঝাঁকিয়ে এই মাজার সম্বন্ধে জিজ্ঞেস করতেই রুশো ভাইয়া ঠোঁট উল্টাল। যা জানান দিল রুশো ভাইয়ারও এই সম্পর্কে জ্ঞানের ভাণ্ডার শূন্য। নিবিড় ভাইয়া রুশো ভাইয়ার রিয়াকশন দেখে মুচকি হেসে বলতে শুরু করলেন, হজরত মাহিসাওয়ার এর পুরো নাম হল শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রহ। এই মহাপুরুষ ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর বল্লকদেশ থেকে মহাস্থানগড়ে আগমন করেন। এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করেন। অগ্নি ভাইয়া নিবিড় ভাইয়ার কাঁধে হাত রেখে বলল, আরে বাহ, তুই তো অনেক কিছু জানিস। অমনি নিবিড় ভাইয়া অগ্নি ভাইয়ার পেটে হাতের কুনুই দিয়ে গুঁতো মেরে বললেন, তোর থেকে কমই জানি। মাজারের ভেতরে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ, সেহেতু ভাইয়ারা আর কেউ ভেতরে ঢুকলেন না। মাজার ছেড়ে এগিয়ে চললাম আমরা জিতকুণ্ডের দিকে। জিতকুণ্ড মূলত একটা কূপ। কূপটা আকারে বেশ বড়। একটু হেলে নিচে তাকাতেই তার গভীরতা দৃশ্যমান হল সবার। গভীরতা বর্তমানে অনেক কমই। টুপ করে দেয়ালের ইটগুলোতে পা রেখে নামা যাবে, আবার টুপ করেই ওঠা যাবে। জিতকুণ্ডের পাশেই বড় একটা সাইনবোর্ড লাগানো, যেখানে এর ইতিহাস সম্বন্ধে বর্ণনা করা আছে। কিন্তু এই রোদেলা দুপুরে ইচ্ছে হল না কারো চোখ লাগিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে লেখাগুলো পড়বার। নিবিড় ভাইয়া আমাদের সবার অলসতা দেখে বলতে শুরু করলেন, এটা রাজা পরশুরামের আমলেরই একটি কূপ।
কথিত আছে এই কূপের পানি পান করে রাজার আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত। এই কূপের পানি দ্বারা মরা মানুষ জীবিত করা হতো বলে এর নাম দেওয়া হয়েছে জিতকুণ্ড। রাত্রি নিবিড় ভাইয়ার কথা অবাক হয়ে প্রশ্ন করল, মরা মানুষ আবার জিন্দা হতো? সত্যি? নিবিড় ভাইয়া মুচকি হাসলেন, আবারও বললেন, এরকমটা শুধু শোনা যায়। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আমরা অবশেষে চলে এলাম গোকুল মের। গোকুল মেরের আরেক নাম নাকি বেহুলার বাসর ঘর। বলা যায় এটা বগুড়ার শহরে ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে সবথেকে বেশি পাবলিক চয়েজ ট্যুরিস্ট স্পট। বলতে গেলে মহাস্থানগড়ের মেইন স্পট এই গোকুল মেরই। আমাদের টিকিট কাউন্টারের পাশেই দাঁড়াতে বলে ভাইয়ারা গেল টিকিট কাউন্টারে টিকিট কিনতে। আমি ঘুরে ঘুরে চোখ বুলিয়ে নিচ্ছি জায়গাগুলোতে। কত সুন্দর সবুজে ঢাকা মাঠপ্রান্তর। রাস্তার ওপর দিয়ে শা করে চলে যাচ্ছে একটা দুটো বাইক। রাস্তার ওপারে রয়েছে ধান ক্ষেত। বর্তমানে তাতে বৃষ্টির পানি জমাট বাঁধা। আমার কাছে এই গোকুল মেরটাকে অনেকটা পাহাড়পুর বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষের মতোই লাগছে। দূর থেকে হয়তোবা 15 ফুট কি সামথিং এরকমই উঁচু বলে মনে হচ্ছে। এদিকে নিত্য আপু আর রাত্রি সেলফি তোলায় ব্যস্ত। নিত্য আপু যদিও ছবি তুলতে খুব একটা পছন্দ করে না, কিন্তু রাত্রির জন্য এক প্রকার বাধ্য হয়েই তুলতে হচ্ছে আপুকেও। হঠাৎ কাউন্টার থেকে চেঁচামেচির আওয়াজ আসতেই ভাইয়াদের কাছে গিয়ে দাঁড়ালাম আমরা। নিবিড় ভাইয়া কাউন্টারের লোকটাকে কিছু একটা বলছেন আর এদিকে রুশো ভাইয়া চেঁচিয়ে বলছে, হেই আমি বাংলাদেশি, আম নট এনি ফরেইনার মিনি হাতি। মাঝখানে অগ্নি ভাইয়া রুশো ভাইয়াকে চেপে ধরে রয়েছে। ব্যাপারখানা আমার এই ছোট্ট মাথায় ঢুকতে চাইছে না কোনো মতেই। তাই আমি অগ্নি ভাইয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে ভাইয়া? অগ্নি ভাইয়া আমায় কাউন্টারের সাইনবোর্ডের দিকে তাকাতে ইশারা করল। আমিও বাধ্য মেয়ের মতো সাইনবোর্ডে তাকালাম। ব্লু রঙের সাইনবোর্ডে সাদা রঙের কালিতে বোল্ড করে লেখা আছে, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর, গোকুল মের, বেহুলার বাসর ঘর, বুকিং কাউন্টার, বুকিং কাউন্টার, প্রবেশ মূল্য, এন্ট্রান্স ফি, দেশিটা 20 টাকা, মাধ্যমিক স্তর শিক্ষার্থী 5 টাকা, ফরেনার টিকে 200 টাকা, সার্ক কান্ট্রি 100 টাকা। এতক্ষণে বুঝলাম আসল কাহিনী। তার মানে টিকিট কাউন্টারের লোক রুশো ভাইয়াকে ফরেইনার ভাবছে। অবশ্য ভাইয়াকে ফরেইনার ভাবাও অস্বাভাবিক কিছুই না। রুশো ভাইয়াকে দেখে ফার্স্টলি যে কেউ হয় কোরিয়ান নয়তো থাই ভাববে। রুশো ভাইয়া দেখতেই এমন, না আছে দাড়ি আর না আছে গোপ। ফর্সা গায়ের রং, সাথে চুল, ভ্রু, চোখের মনি সবই ব্রাউন কালারের। ঠোঁট বাচ্চাদের মতো গোলাপি। চুলগুলো কোরিয়ানদের মতোই কাট দেওয়া, পুরো কপালের সাথে লেপ্টে থাকে। কিন্তু ভাষা শুনেও কি বুঝতে পারছে না এই লোকটা যে রুশো ভাইয়া বাংলাদেশি? এই ভাইয়া লোকটা কি মাথামোটা নাকি যে রুশো ভাইয়ার মুখে স্পষ্ট বাংলা শোনার পরও ফরেইনার ভাবছে? অগ্নি ভাইয়া চোখমুখ কুঁচকে বলল, সব ফরেইনাররা বাংলা বলতে পারে না এমনটাও তো না। ওরা প্রমাণ হিসেবে আইডেন্টিটি কার্ড চাচ্ছে, কিন্তু সেটা তো রুশো বাসায় ফেলে এসেছে। অগ্নি ভাইয়ার কথায় কিছুক্ষণ চুপ থেকে চট করে ফোনটা বের করে গ্যালারিতে ঢুকলাম আমি। তার মধ্যে একটা ফটোক্রিনে বের করে টিকিট কাউন্টারের লোকটাকে দেখে নিতে বললাম। বর্তমানে সবাই আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। লোকটা ছবিটা দেখে নিয়ে জিভে কামড় দিয়ে বলল, সরি ম্যাম, সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। তাছাড়া উনাকে দেখে ফরেইনারই লাগে তাই আর কি। আমি মুখ বাঁকিয়ে ইটস ওকে বলে নিবিড় ভাইয়াকে ইশারা করলাম 20 টাকা দরেই 6টা টিকিট কিনে নিতে। নিবিড় ভাইয়া আমার কথামতো বিল মিটিয়ে টিকিট নিলেন।
আমার কাছে এসে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কিসের ছবি দেখালে যে ব্যাটা একেবারেই বুঝে নিল? আমি মুচকি হেসে ফোনটা উনার সামনে ধরতেই উনি বললেন, রুশোর আইডেন্টিটি কার্ডের ছবি তোমার ফোনে কেন? আমি একটু ভাব নিয়েই বললাম, সাবধানতা অবলম্বনের জন্য ভাইয়াদের আইডি কার্ডের ফটোগ্রাফস রেখেছিলাম, যদি কখনো কাজে লাগে এই ভেবে। আর আজ কি সুন্দর করে কাজে লেগে গেল দেখলেন। উনি আমায় ব্যঙ্গ করে বললেন, যাক, যতটা অপদার্থ তোমায় ভেবেছিলাম ততটাও অপদার্থ তুমি নও। বলেই উল্টো দিকে মুখ ফিরিয়ে নিলেন উনি। ফলো মি বলে গেট দিয়ে ভেতরে ঢুকে এগোতে লাগলেন। রুশো ভাইয়া আমার নাক টেনে দিয়ে বলল, থ্যাঙ্কস ছুটকি। ওই পেট মোটা ভুঁড়িওয়ালা টাক্কু কাক্কু আমায় হেনস্থ করতে এসেছিল। জাস্ট ইমাজিন কর কত সাহস টাক্কুর। ব্লা, চল ভেতরে যাই আমরা। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি গোকুল মেরের নিচে। আমাদের সামনে রয়েছে ইয়া বড় ইটের পাহাড়। দূর থেকে 15 ফুট ভেবেছিলাম, বাস্তবে এটা প্রায় 45 ফুট উঁচু। তার গা ঘেঁষে লাগানো আছে এত লম্বা সিঁড়ি। সিঁড়িটাকে নিচ থেকে একবার ওপরে দেখে নিতেই গলা শুকিয়ে এলো আমার। এই সিঁড়ি পুরোটা শেষ করার আগেই আমার জান বের হয়ে যাবে কিনা এই নিয়ে মনে রয়েছে এক গভীর সংশয়। রুশো ভাইয়া একবার নিচ থেকে ওপরে চোখ বুলিয়ে ভ্রু কুঁচকে মাথা চুলকোতে চুলকোতে প্রশ্ন করল, আরিশাবা সেই এত বড় পাহাড় বেহুলার বাসর ঘর ছিল? আর আমাদের বাসর ঘর স্রেফ একটা ছোট্ট ঘর হয়? দ্যাটস নট ফেয়ার। নিবিড় ভাইয়া রুশো ভাইয়ার বোকামিতে হেসে দিয়ে সামনে তাকিয়েই আমাদের সকলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বেহুলার কাহিনী সেন যুগেরও অনেক পূর্বের ঘটনা। বেহুলার বাসরঘর একটি অকল্পনীয় মনুমেন্ট। বর্তমান গবেষকদের মধ্যে এই মনুমেন্ট 809 থেকে 847 খ্রিস্টাব্দের দেবপাল নির্মিত একটি বৈদ্যমত। এটা অ্যাকচুয়ালি কোনো বাসর ঘর নয়। স্তূপটিতে আছে বাসর ঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। চলো উপরে যাওয়া যাক। বলেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন উনি। রুশো ভাইয়া কিছু না বুঝে ঠোঁট উল্টে যেতে লাগল। একে একে চলতে লাগলাম সবাই। 10-এর 12 ধাপ সিঁড়ি বেয়ে উঠতেই বুঝতে পারলাম আমার গতির বেগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। গায়ে শক্তি পাচ্ছি না ঠিকমতো। ঠিক এই জন্যেই জার্নি, ঘোরাঘুরির নাম শুনলেই গলা শুকিয়ে আসে আমার। মহাস্থানগড় বগুড়ার মধ্যেই বলে দুবার না ভেবেই রাজি হয়ে গিয়েছিলাম আমি। কিন্তু শরীর আবারও তার খেলা দেখানো শুরু করল। একে এতক্ষণ হাঁটাহাঁটি, তার ওপর সূর্যের তীব্র রোদ, সব মিলিয়ে এক কথায় মাথা চক্কর দিয়ে উঠছে আমার। আমার পাশে আছে রাত্রি, তার সামনে রুশো ভাইয়া, নিত্য আপু আর অগ্নি ভাইয়া। নিবিড় ভাইয়া তাদের এক সিঁড়ি ওপরে ওপরে হাঁটছেন। আমার গতি কমে যাওয়ার রাত্রি আনমনেই আমার থেকে কয়েক ধাপ এগিয়ে গেল। অবসাদ অনুভব করাই একটু জিরিয়ে নিতে থেমে গেলাম আমি। রুশো ভাইয়া আমি পেছনে আছি ভেবেই বলতে লাগল, ছুটকি তোর কি পানি লাগবে? পেছনে থেকে প্রত্যুত্তরে কোনো জবাব না আসায় ভাইয়া সহ রাত্রি আর নিত্য আপুও পেছনে ফিরে তাকাল। আমি ওদের থেকে কমপক্ষে 5 কি 6টা সিঁড়ি নিচে। সবাইকে থেমে যেতে দেখে পেছনে ফিরে তাকালেন নিবিড় ভাইয়াও। আমায় দাঁড়িয়ে হাঁপাতে দেখে একছুটে আমার কাছে নেমে এলেন উনি। কপাল কুঁচকে বললেন, কি গেল তো পেট্রোল শেষ হয়ে? জানতাম আমি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। রুশো, তোমার সাইড ব্যাগে পানির পট আছে, দাও তো। রুশো ভাইয়া মাথা নাড়িয়ে চট করে বোতলটা এগিয়ে দিল নিবিড় ভাইয়ার হাতে। উনি বোতলটা নিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, পানিটা খেয়ে নাও। উনার কথা শেষ হবার আগেই আমি ক্যাপ খুলে ঢকঢক করে পানি খেতে শুরু করে দিলাম। পুরো বোতল শেষ করে উনার হাতে ধরিয়ে দিয়ে শান্ত হয়ে নিয়ে বললাম, আমি ঠিক আছি, চলুন।
উনি কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে থেকে হুট করে কোলে তুলে নিলেন আমায়। বাকিদের আগা তোরা, বলেই এক পা করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন আমায় কোলে নিয়েই। আরে আরে কি করছেন? নামান আমায়, হাঁটতে পারবো আমি। উনি সামনে তাকিয়ে হাঁটতে হাঁটতেই ধমকে উঠলেন, জাস্ট শাট আপ। আর একটা কথা বললে উপর থেকে টুপ করে নিচে ফেলে দেব তোমায়। উনার ধমক খেয়ে ঠোঁট চেপে ধরে গুটিসুটি মেরে থাকলাম উনার কোলেই। কেই বা যেচে নিজের বাচ্চাকালের জীবনটা কোমর ভেঙে থাকতে চায়? তেমনি আমিও চাই না। রুশো ভাইয়া নিবিড় ভাইয়াকে আমায় কোলে নিয়ে হাঁটতে দেখে অগ্নি ভাইয়াকে ফিসফিস করে বলে উঠল, ছুটকির কি লাক রে ভাই। হেই ব্রো, এখন আমাকে কোলে নাও না প্লিজ। আমি আর একদম লাফালাফি করব না, ট্রাস্ট মি। সাথে সাথেই অগ্নি ভাইয়া চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল, নেহি, চলবে।